গণঅভ্যুত্থানের বার্ষিকী কাল চলছে জুলাই ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি। নিরাপত্তা নিয়ে সতর্ক সরকার, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে জুলাই যোদ্ধা শিক্ষার্থী ইমরানের জবানবন্দি। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার গ্রেফতার দাবি। ট্রিপল মার্ডারে ভুক্তভোগী পরিবারের। মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েমের অভিযোগ। আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন সেই মাফিয়াতন্ত্র থেকে তো থানার ওসি নিশ্চয়ই ওনাকে ভয় পাবেন এবং ওনার কথা মতো তিনি মামলা করেছেন। সেই মামলাতেই আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল যুবকের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 10 দিনে 4 বাংলাদেশি খুন। এবং উজানের ঝড় ও টানা বৃষ্টিতে লালমনিরহাটে আবারও বন্যা। পানিবন্দী তিস্তাপাড়ের 10,000 পরিবার, দেখা দিয়েছে ভাঙন। দেখছিলেন দেশ অনুপাত সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার পুরো খবর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকাল 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। বর্ষপূর্তি দিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিকাল 5টায় আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। তবে সকাল থেকেই থাকবে নানা কর্মসূচি, সাংস্কৃতিক নানা পরিবেশনা থাকবে মূল মঞ্চে। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের উল্টো পাশে তৈরি হচ্ছে মঞ্চ। চলছে আশেপাশের এলাকায় সাজসজ্জাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে আয়োজনে থাকছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং জাতীয় সংসদ সচিবালয়। 5 আগস্ট ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই। বরাবরের মতোই সরকার সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানান তিনি। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পার হতে চলল 1 বছর। গেল বছরের 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নতি হয়নি স্বীকার করে তিনি বলেন 5 আগস্টের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হবে। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। আমরা আমাদের লেভেলে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল। 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করা হবে। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারাও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। তো এই বাহিনী দিয়েই তো নির্বাচন হবে আল্লাহ দিলে এবং খুব ভালোভাবে হবে নির্বাচন। মব ভায়োলেন্স জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 4 আগস্ট 2024-এর এই দিনে অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে প্রাণ হারান শতাধিক ছাত্র জনতা। তাই শেখ হাসিনার পতনের দাবিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ডাকা গণভবন অভিমুখী লং মার্চ কর্মসূচি এগিয়ে আসে আরও একদিন। 6-9-5 আগস্টে কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে লাখো ছাত্র জনতা। আরও জানাচ্ছেন এমআই আজিম। 4 আগস্ট সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। হাসিনা পদত্যাগের দাবিতে এ ডাক আসে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শিক্ষার্থীদের এ ডাকে সাড়া দিয়ে বিপ্লবী ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে সারা দেশে। শাহবাগে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শুধু রাজধানী নয়, দেশের 18 জেলায় হয় ব্যাপক সংঘর্ষ।
এদিন বুলেটবিদ্ধ হয়ে প্রাণ হারান 114 জন। 6 আগস্ট লং মার্চ কর্মসূচি একদিন আগেই পালনের ঘোষণা আসে সমন্বয়কদের থেকে। ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। কারফিউ উপেক্ষা করে রাজধানীতে 5 আগস্ট ঢল নামে লাখো মানুষের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে মানিক মিয়া এভিনিউয়ে। সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং সার্বিক আয়োজন সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। তো আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছি, যেখানে আসলে প্রস্তুতি কিন্তু চলছে, যদি এখন পর্যন্ত কিছুটা সময় রয়েছে। আগামীকাল সকাল থেকেই কিন্তু মানিক মিয়া এভিনিউ যে মূল কনসার্ট সেটি শুরু হবে এবং বিকেলের দিকে প্রধান উপদেষ্টা কিন্তু এখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরোদমে কিন্তু এখানকার প্রস্তুতি চলছে। এইখানে ডেকোরেশনের যেসব কাজ সেগুলো চলছে, সাউন্ড সিস্টেম, লাইটিং সহ সমস্ত কার্যক্রম চলছে এবং সেখানে পুরো ঘোষণাপত্র কিন্তু পাঠ করা হবে এবং সংসদ ভবনের যে মূল ফটকটি রয়েছে অর্থাৎ উত্তর প্লাজা যেটিকে বলে, সেই উত্তর প্লাজা থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন এবং এইখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এখন সেখানে কিন্তু মূল কনসার্টটি হবে। সকাল থেকে কিন্তু কনসার্ট হবে আর বিকেলের পরে কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে নিয়ে কিন্তু সেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। আমরা একটু কথা বলতে চাই এই আয়োজন সংশ্লিষ্ট যারা এই আয়োজনের সাথে আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার সার্বিক প্রিপারেশন এখন কতটুকু এবং কতক্ষণের মধ্যে এটি সম্পূর্ণ হবে বলে মনে করছেন? এটা একটু সময় লাগবে, এখন মঞ্চ তৈরি হচ্ছে, আরও আনুষঙ্গিক অনেক বিষয় আছে, এগুলো তৈরি হতে মোটামুটি রাত হোপফুলি 11টা বাজবে, মানে একদম কমপ্লিট, পরিপূর্ণভাবে কমপ্লিট হতে আর কি। এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেটা অনুষ্ঠান হচ্ছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনি একজন পজিটিভলি দেখছি, যদিও একটু দেরি হয়েছে, কিন্তু আলটিমেটলি ফাইনালি এটা ঘোষণা হচ্ছে, এটাই সুখের বিষয় আর কি। কিন্তু এটা আরও আগে আশা করেছিলাম আমরা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নজরুল গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে আজকের মধ্যেই, রাতের মধ্যেই তারা সমস্ত প্রস্তুতি শেষ করবেন, যেহেতু আগামীকাল সকাল থেকে তাদের মূল কার্যক্রম অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং বিকেলের দিকে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, যেটি গত 1 বছর আগে অর্থাৎ আগস্টের 5 তারিখ অর্থাৎ জুলাই, যেটি 36 জুলাই হিসেবে ছাত্র জনতা ঘোষণা দিয়েছিল, সেদিন কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে কিন্তু জুলাই উদযাপন করা হচ্ছে এবং একই সাথে যেহেতু জুলাইয়ের ঘোষণাপত্র এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, সেই দিনটিকেই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দিনটিকে তারা বেছে নিয়েছে এবং আগামীকালকে অর্থাৎ মঙ্গলবার বিকেলেই কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষণা দিচ্ছে। এর মধ্য দিয়ে কিন্তু জুলাইয়ের যে অভ্যুত্থানের আইনি ভিত্তি রচনা হবে এবং একই সাথে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারের কিন্তু আইনি সুরক্ষা যেটা সেটিও নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে মানিক মিয়া এভিনিউয়ে। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। ২৪ 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় পুলিশ, সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্মীরা। এদিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সিগঞ্জের 3 দিনমজুর, আহত হন 2 শতাধিক মানুষ। সেদিনের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেনি আন্দোলনরত ছাত্র জনতা। হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শাইলা খান। 2024-এর কোটা বিরোধী আন্দোলনে শুরু থেকেই সরব ছিল মুন্সিগঞ্জের শিক্ষার্থীরা। দমন-পীড়নের মুখে এক পর্যায়ে সাধারণ জনতা যোগ দিলে আন্দোলনের মাত্রা আরও গতি পায়।
স্বৈরাচার সরকার পতনের আগের দিন 4 আগস্ট সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে মুন্সিগঞ্জ। শহরের সুপার মার্কেট এলাকা থেকে কৃষি ব্যাংক চত্বর পর্যন্ত অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে ছাত্র জনতা। পুলিশ প্রথমে রাবার বুলেট ও কাঁদানো গ্যাস ছুড়ে, পরবর্তীতে পুলিশের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা। তাদের হামলা ও গুলিতে নিহত হন সজল, মনোয়ার ও রিয়াজুল নামের 3 দিনমজুর। সেদিনের স্মৃতি মনে করে আজও শিউরে ওঠেন আন্দোলনকারীরা। মুন্সিগঞ্জে হচ্ছে আমাদের সকল ছাত্র জনতা, তার পাশাপাশি হচ্ছে শ্রমজীবী মানুষ, গৃহিণী থেকে শুরু করে ছোট বাচ্চারা সকলেই এই আন্দোলনটাকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ছাত্রলীগেরা যখন পাল্টা হামলা যখন করে, তখন এক পর্যায়ে আমিও বাসা থেকে চলে আসি। যখন আমার ছাত্র ভাইদের প্রতি হামলা করতেছে তখন আমিও চলে আসি। এক পর্যায়ে আমিও গুলিবিদ্ধ হই। সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের একটি শান্তিপূর্ণ আন্দোলনে এইভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করবে বা একেবারে হত্যার উদ্দেশ্যে সুনির্দিষ্টভাবে যে গুলি করার যে বিষয়গুলো, সেগুলো আসলে খুব আমাদের চিন্তার বাইরে ছিল। জুলাই ফাউন্ডেশন ও সরকারি প্রণোদনা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবার। তবে এখনো বিচার নিশ্চিত না হওয়ায় হতাশ পরিবারগুলো। উপার্জন করার মতো কেউ ছিল না আমার বাবা ছাড়া। এখন যদি সরকার আমাকে পাশে দাঁড়ায় তাহলে আমার আম্মুটা চলে ফিরে খাইতে পারবো, আমরা চলতে পারবো। এখন আমাদের একটি চাওয়া পারিবারিকভাবে, সেটা হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা আর জুলাই গণঅভ্যুত্থানের যে বিচার কার্য সেটা যেন দ্রুত সম্পাদন করা। আন্দোলন জুড়ে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি জুলাইয়ের চেতনা রক্ষার দাবি সচেতন মহল ও শহীদ পরিবারের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। মামলার দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরানের জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। জুলাই গণহত্যা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন ঢাকা কলেজের শিক্ষার্থী। জবানবন্দিতে ইমরান বলেন, শেখ হাসিনার ওই আদেশের পর চিকিৎসায় অবহেলার শিকার হন তিনি। এমনকি অন্য হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ চাইলেও ছাড়পত্র দেওয়া হয়নি। 19 জুলাই আন্দোলনের সময় বিজয়নগরে পানির ট্যাঙ্কের সামনে তার পায়ে গুলি লাগে। ওই সময় তার সামনে পুলিশের গুলিতে নিহত হয় 2 জন। পায়ে গুলি নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে পরে পঙ্গু হাসপাতালে ভর্তি হন ইমরান। হাসপাতালে নেওয়ার পথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে তাদের অ্যাম্বুলেন্স থামিয়ে অ্যাম্বুলেন্স থেকে একজনকে গ্রেফতার করা হয়। সাক্ষ্য শেষে তার জীবনের এই অবস্থার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সে সময়ের পুলিশ প্রধানকে দায়ী করেন। ইমরানের জবানবন্দির সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ মারা গেছেন। সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রোববার রাতে তিনি ক্লাবের একটি রুমে রাত্রি যাপনের জন্য ওঠেন। সকালে তার সারা শব্দ না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হারুনুর রশিদ 2000 সালে সেনাপ্রধান হন এবং 2002 সালে তিনি অবসরে যান। জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে এখনও আমন্ত্রণ পায়নি বিএনপি, জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, জুলাই সনদের শতভাগ একমত বিএনপি, যে কোনো সময় তালিকা দিলে সই করতে আপত্তি নেই। সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে অভিযোগ করে সালাউদ্দিন বলেন, কাগজিক দলিল কিংবা নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধনের যৌক্তিকতা নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সোমবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলোচনা করেন জুলাই জাতীয় সনদ, নির্বাচন সংস্কার, সংবিধান সংশোধন সহ বেশ কয়েকটি বিষয়ে। এ সময় তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় 6টি সংস্কার কমিশনের 19টির মধ্যে 12টি একমত এবং 7টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জুলাই জাতীয় সনদে শতভাগ একমত দলটি, যে কোনো সময় তালিকা দিলে সই করতে আপত্তি নেই। যেগুলো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যে সমস্ত বিষয়ে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ, সেই কাগজ আমাদেরকে যখনই দিবে আমরা তখনই সই করব, সেই অঙ্গীকারনামা তো আমরা দিয়েছি। সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে জানিয়ে সালাউদ্দিন বলেন, নির্বাচিত সংসদ কিংবা কাগজিক দলিল ছাড়া সংবিধান সংশোধন হলে স্বচ্ছতার প্রশ্ন থেকে যাবে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যদি ওনারা আরো আলাপ আলোচনা করতে চান, কারো কারো প্রস্তাবের প্রেক্ষিতে, কোনো কোনো রাজনৈতিক দলের প্রেক্ষিতে, সেই আলোচনা তো আমরা অংশগ্রহণ করতে পারি। মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপিকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি। আপন অপু, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের মেয়াদে বঞ্চিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি স্থায়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। বলেন, শিক্ষকদের যেন আর দাবি নিয়ে সড়কে নামতে না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। পাঠ্যক্রমে ইসলাম বিদ্বেষী কোনো কিছু রাখা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা। দ্বিতীয় বলেছি, এমপিওভুক্ত যারা হয় নাই, হওয়ার কথা ছিল, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় 17 বছর যাবৎ দলীয় অন্ধতার কারণে তারা জিঘাংসা প্রতিহিংসা করেই তাদেরকে বঞ্চিত রেখেছে। এই সমস্ত বঞ্চিত শিক্ষক এবং অধিকার বঞ্চিত, চাকরি থেকে বিচ্যুত এই শিক্ষকদের জন্য, তাদের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহতদের পরিবারের সদস্য রুমা আক্তার। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে শুরু থেকেই মদত দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা। পরে রুমা আক্তার সংবাদ সম্মেলনে হত্যার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। এই হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। 2 জুলাই রাতে পরিবারী গ্রামে তারু মিয়ার বাড়িতে শিমুল, বিল্লাল চেয়ারম্যান, আনু মেম্বার, মধু, মতিন এর উপস্থিতিতে বাচ্চু মেম্বার রবিউল শরীফের আহ্বানে এক গোপন বৈঠক হয়। সেখানে প্রথমে আমার মাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আমরা বিচার প্রার্থী হব এই ভয়ে আমাদেরকেও শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়া তন্ত্র কায়েম করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার দুপুরে ছাত্রদল নেতা নাজিব মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের 13 নেতাকর্মীকে কুমিল্লা কারাগারে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নাসির বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দ মতো মুরাদনগরকে পরিচালনা করছে। মুরাদনগরে আওয়ামী সরকারের কোনো নেতাকর্মী কারাগারে না থাকলেও বিএনপি অঙ্গ সংগঠনের 13 নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। শীঘ্রই তাদের মুক্তির দাবি জানান ছাত্রদল সাধারণ সম্পাদক। সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছে। পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। এখানের একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন। সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদারি এলাকায় এ ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানান, সীমান্তে আহত আলিমগীরের একটি মৎস্য ঘের আছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গিয়েছিলেন সে।
এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি আলমগীরের ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাত্র 10 দিনে 4 বাংলাদেশি নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে কয়েকজন। পরিবার ও স্থানীয়দের দাবি, পদ্মা নদীর সীমান্তের কাছে মাছ ধরার সময় তারা ভারতের বিএসএফ এর হাতে মারা গেছেন। স্থানীয়রা বলছেন, হত্যাকাণ্ড ঢাকতে মরদেহ স্পিড বোটে নিয়ে গিয়ে নির্যাতন ও শরীরে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুরের 25 কিলোমিটার জুড়ে পদ্মা নদীর চরাঞ্চল এখন ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় পরিণত হয়েছে। বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়ায় মাছ ধরতে গিয়ে বিএসএফ এর নৃশংসতায় প্রাণ হারাচ্ছেন নিরীহ জেলেরা। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ এখন হত্যার কৌশল বদলে নির্যাতন শেষে মরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছে এবং প্রমাণ নষ্ট করতে এসিডও ব্যবহার করছে। সম্প্রতি পদ্মা নদী থেকে সাইফুল ইসলাম শফিক, সেলিম রেজা, সৈবুর আলী ও মোহাম্মদ লালচানের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের শরীরে নির্যাতন ও এসিড দিয়ে পোড়ানো ও বৈদ্যুতিক শকের চিহ্ন পাওয়া গেছে। এসব ঘটনা ঘিরে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা রাষ্ট্র পর্যায়ে তদন্ত ও আলোচনার দাবি তুলেছেন। তাকে পোড়ালছে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। সারা বাংলাদেশে যে কোনো সীমান্তে আমাদের এভাবে বেধড়কভাবে নির্যাতন করছে। এঠে কোপ আছে, এখানে কোপ আছে, মা একই আছে, যে কোনো বিভিন্ন জায়গাতে কোনো দেখার নাই। যে নির্যাতন করে মারা হয়েছে, মানুষ এই কাজ করতে পারে না। নৌপুলিশের রাজশাহীর গোয়েন্দা জোনের পরিদর্শক তৌহিদুর রহমানও বাংলাদেশিদের উপর ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডতে ভয়াবহ নির্যাতনের সত্যতা নিশ্চিত করেছেন। এই শরীফুলের গায়ে ফোস্কা জাতীয় এরকম ঝলসানো ফোস্কা আছে সমস্ত শরীরে। আর একটা হলো সেলিম রেজা ভিকটিম, তার গায়ে এরকম গুরুতর কাটা জখম আছে, অস্ত্রের ধারালো অস্ত্রের আঘাতের জখম। এদিকে বরাবরের মতোই বিজেপির পক্ষ থেকে দেয়া হয়েছে দায়সারা ও অস্পষ্ট বক্তব্য, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। আমরা শুধু আমাদের এরিয়া দেখে আমরা এটাকে সিকিউর করতে পারি, কিন্তু আমরা তখন ওইটাতে হাত দিব না। এটাই হচ্ছে প্রোটোকল। আপনি অবশ্যই খুব ভালো করে জানেন, আপনারা মেইন স্ট্রিম মিডিয়া। তো পুলিশ পৌঁছানোর পরে লাশ আইডেন্টিফিকেশন, লাশ আত্মীয় দ্বারা ডিমান্ড বা এই ধরনের কোনো কিছু, এটা পুলিশের কাজ। বাট আমাদের কাছে কোনো আত্মীয় স্বজন বা কেউ এখন পর্যন্ত ডিমান্ড নিয়ে আসেন। স্থানীয়দের তথ্য মতে 2014 থেকে 2025 সালের জুলাই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল ঘেঁষে এই সীমান্তে 2 শতাধিক বাংলাদেশি নিহত হয়েছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। 14,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান ও পিএসসির মাধ্যমে আরও 3,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার। সোমবার দুপুরে রংপুর জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, একটি মামলার জন্য শিক্ষকদের পদোন্নতি আটকে আছে। রায় পেলে দ্রুত শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে। চলমান কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা একাধিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এদিক থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পিছিয়ে আছে। যেখানে কিন্ডারগার্টেন ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয়, আমরা তা করছি না। আমরা শুধু 5-এ বৃত্তি পরীক্ষা নিচ্ছি এবং এটা কিন্তু আমরা সীমিত রাখতেছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। সুতরাং সেক্ষেত্রে এটা সাংঘর্ষিক আমি মনে করি না। আমরা কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করতে যাচ্ছি। অ্যাপারেন্টলি আমরা 14,000-এর মতো নিয়োগ করতেছি। আমাদের পিএসসির মাধ্যমে সরাসরি কিছু 3,000-এর মতো প্রধান শিক্ষক নিয়োজিত হবে। শিক্ষকদের পদোন্নতি দিতে পারতেছি না। এই মামলাটা আশা করি শিগগিরই নাল হবে। নাল হলে আমরা 32,000 শিক্ষকের মতো পদোন্নতি দেবো এবং তাদের সবাইকে আবার নতুন নিয়োগ দেব সহকারী শিক্ষক হিসেবে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তায় আবারও বেড়েছে পানি। নদী তীরবর্তী নির্মাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 10,000 পরিবার। অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন বাঁধ বা উঁচু স্থানে। নদীপাড়ের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙনও। লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাছার প্রতিবেদন।
টানা বৃষ্টি ও উজানের ঢলে আবারও তিস্তায় বেড়েছে পানি। তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বর্তমানে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাটিতে, লালমনিরহাটের হাতীবান্ধা এবং আদিতমারি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে অন্তত ১০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে গ্রামীণ কাঁচাপাকা সড়ক, মৌসুমি ফসল, বসতবাড়িতে ঢুকে পড়েছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী পরিবারগুলো। বাড়িঘরে পানি থাকায় অনেকেই আশ্রয় নিয়েছে বাঁধ বা উঁচু স্থানে। বাড়ির ভিতরে পানি, আবার বাইরে হওয়া যায় না, রাস্তায় ঘাটে পানি, আগ্নেয় পানি, ঘরে পানি। আমাদের বাসায় অনেক বেশি পানি উঠছে, এই কারণে বাসায় রান্না বান্না হইতেছে না। আবার হাঁস, মুরগি, ছাগল এগুলো নিয়ে রাস্তায় রাখছি। হয়তো পাক শাক করে খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। বীজ ক্ষতি হয়ে গেছে, যেটা ওয়া গাছছিলাম সেটা শেষ, আবার যেটা বীজ আছে শেষ, বীজও শেষ, এখন জমিতে কিছু নাই আর। তিস্তার পানি হ্রাসবৃদ্ধি অব্যাহত থাকায় নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙনও। এই হাজার হাজার বসতি, হাজার হাজার লোকজনকে বাঁচার স্বার্থে, কোটি কোটি টাকার ক্ষতিসাধন বাঁচার স্বার্থে ত্বরিত যাতে করে যত দ্রুত সম্ভব যাতে করে এখানে পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে এখানে ত্বরিতের ব্যবস্থা করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবারও বাড়তে পারে নদীর পানি। ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানান কর্মকর্তারা। বন্যা পূর্বাভাস এবং সতর্ক তথ্য মতে আগামী 48 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বা নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক নজরদারিতে রাখছি, ঝুঁকিপূর্ণ স্থানগুলোর তথ্য ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করছি। তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের পানিবন্দী পরিবারগুলোর তালিকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক। 400 মেট্রিক টন চালের ব্যবস্থা করেছি, 700 বস্তার উপরে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। যাদের ঘর বাড়ি চলে গেছে একেবারে তাদের জন্য টিনের ব্যবস্থা করা হচ্ছে এবং সরকার থেকে বলা হচ্ছে যদি কারো গরু বা গবাদি পশু ভেসে যায় তাহলে সেটার ক্ষতিপূরণ আমরা দেব। তিস্তাপাড়ের দুর্ভোগ কমাতে ত্রাণ নয়, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সচেতন মহলের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, বন্যায় কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গতদের, সহায়তায় কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তোয়া, তিস্তার পানি কিন্তু এখন বৃদ্ধি পাওয়া অব্যাহত না থাকলেও তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি কিন্তু এখনো প্লাবিত অবস্থায় রয়েছে এবং অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করার কারণে সাধারণ যে মানুষ রয়েছে, বিশেষ করে তিস্তার বাম তীরের লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকোচা, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাত সহ চরাঞ্চলের বাসিন্দা, তারা চরম দুর্ভোগে পড়েছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায় এবং ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সড়ক। এই সড়কেও কিন্তু হাঁটু পানি দেখা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এই সড়কের আশপাশে অর্থাৎ এই তিস্তার নিম্নবর্তী যে এলাকাগুলো রয়েছে, চরাঞ্চল এলাকাগুলো রয়েছে, এমন পরিস্থিতি কিন্তু আসলে এই সকল এলাকাতেই দৃশ্যমান হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে তিস্তার উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে এবং তিস্তার পানি কিন্তু আবারও বিপদসীমার উপরে উঠতে পারে। গতকালকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং আজকে সে পানি কিছুটা কমেছে, বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে এখন পানি প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজ পয়েন্টে পানি কমলেও ভাটি অঞ্চলে কিন্তু এই পানি কমার প্রভাব এখনো আসলে লক্ষণীয়ভাবে আমরা দেখিনি। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে গত 29 তারিখের যে স্বল্পমেয়াদী বন্যা তিস্তা তীরবর্তী এলাকায় হয়েছে, যে 400 মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছিল, এটি কিন্তু এবারও সেই বরাদ্দ দেওয়া আছে। অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু 40 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া আছে। এগুলো কিন্তু তালিকা করে আসলে বিতরণ করা হবে। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন যে তিস্তার তীরবর্তী বাসিন্দারা যে ধরনের দুর্ভোগ প্রতি বছর পোহাচ্ছেন, এই দুর্ভোগ থেকে রেহাই পেতে কিন্তু আসলে তিস্তার খনন বা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। আমরা সকাল থেকে লালমনিরহাটের নিম্নাঞ্চল এবং চরাঞ্চল ঘুরে দেখেছি, অনেক অঞ্চলে কিন্তু হঠাৎ তিস্তার পানির হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকার কারণে গ্রামীণ যে কাঁচা পাকা সড়কগুলো রয়েছে সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ যে বাড়িঘরে পানি ওঠার কারণে কিন্তু তারা যে রান্না করবে সেই পরিস্থিতি কিন্তু আসলে নেই। বিশেষ করে
গবাদি পশু নিয়ে কিন্তু তারা চরম বিপাকে পড়েছে। এছাড়া কৃষকরা যেগুলো রোপা আমন চাষাবাদ করেছিল সেগুলো তলিয়ে রয়েছে এবং বীজতলার কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার ভাটিতে এখনো কিন্তু পানি অব্যাহত রয়েছে, প্লাবিত অবস্থায় রয়েছে এবং এতে কিন্তু সাধারণ মানুষ যারা বন্যার্ত অবস্থায় রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এই ছিল লালমনিরহাটের তিস্তা পাড় থেকে বন্যার সর্বশেষ খবর। তোয়া জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে নোয়াখালীতে তীব্র জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার 4টি উপজেলা এখনও জলবদ্ধতার কবলে রয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাননি, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের খোঁজখবর নেয়নি বলে অভিযোগ তাদের। স্কুলে ছেলে মেয়েরা যাইতে পারে না, প্রতিদিন স্কুলে যাওয়ার পথে ওরা আনের গর্ত হয়ে গেছে, গর্তের ভিতরে জামা কাপড় ভিজে যে আবার রিটার্ন বাড়িতে চলে আসে। 2 মাসের মতো আজকে পানি বন্দির মধ্যে আছি। আমরা গর্তন বাড়িতে ঘরও পানি বন্দি হয়েছি, পানি কোনো টান নাই। প্রশাসন দৃষ্টি কেউ আসেনি, আমার খবর হলে না। আমাদের এই দুরবস্থার জন্য জেলা পর্যায়ে কোনো প্রতিনিধি আসে নাই এবং ইউনিয়ন পর্যায়ে কোনো প্রতিনিধি আসে না, কোনো নেতা কর্মী সাহায্য সহযোগিতা আমাদেরকে করেনি। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বাণিজ্যিকভাবে ট্রেন চালুর 1.5 বছরের বেশি সময় পার হলেও এখনও অরক্ষিত রেল লাইন। বিভিন্ন লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান, সিগন্যাল বাতি কিংবা কোনো ধরনের ব্যারিকেড। এ কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা এবং দীর্ঘ হচ্ছে মানুষের মৃত্যুর মিছিল। কক্সবাজার প্রতিনিধি আব্দুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন শৈলা খান। এটি দোহাজারী কক্সবাজার রেলপথে রাম উপজেলার রশিদনগর ও ভারুয়াখালী সড়কের লেভেল ক্রসিং এর দুর্ঘটনা দৃশ্য। শনিবার দুপুরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী ট্রেন একটি অটোরিকশাকে টেনে নিয়ে যায় অন্তত 1 কিলোমিটার পথ। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় চালক ও একই পরিবারের 3 সদস্য নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান লেভেল ক্রসিং এ কোনো গেটম্যান না থাকায় ট্রেন আসা যাওয়ার কোনো শিডিউল মানা হচ্ছে না। 3 চাকায় ভিড়ের মধ্যে উঠছে, তারপর দাপ করিয়ে ট্রেন আইসা ওইখানে সামনে শুটা একেবারে তুইলা একেবারে 1 কিলোমিটার লয়ে গেছে। এত মর্মান্তিক ঘটনা আমাদের পরিবার আর কখনো ইতিপূর্বে ঘটে নাই, যার কারণে আমাদের একটু রোড নিতে কষ্ট হচ্ছে। মূলত মূল সমস্যা হচ্ছে এখানে একটা গেটম্যান অবশ্যই প্রয়োজন আছে। গেটম্যান ছাড়া এটা কখনো নিরাপদ হবে না, যেহেতু 2 পাশে ওসা গাড়িটা স্পিডে এসে রাস্তায় উঠে যায়, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়। নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা গেলে দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানান স্টেশন মাস্টার। মানুষকে সচেতন হতে হবে। সারা বাংলাদেশেই রেল লাইনে যাতে কেউ পাথর নিক্ষেপ না করে এবং রেল লাইন দিয়ে যাতে চলাফেরা না করে, এই জন্য আপনার আমাদের জিআরবি, আরএনবি সবসময় আপনার প্রোগ্রাম করে থাকে। রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের স্বজনদের খোঁজ নেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করেছি এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ৭৫,০০০ টাকা আর্থিক অনুদান দিয়েছি এবং একই সাথে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করছি যে যেহেতু রেল লাইনের অ্যাক্সিডেন্টটা হয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা। নিরাপদ রেল সেবা নিশ্চিত করতে দ্রুত গেটম্যান নিয়োগ, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর দাবি সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জের গজারিয়ায় 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির 18টি নৌযানের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো বিআইডব্লিউটিসিকে বুঝিয়ে দেওয়া শুরু করবে শিপইয়ার্ড। সোমবার দুপুরে নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিমুল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিছু সমস্যা ছিল মাঝখানে, ক্লিয়ার হয়ে গেছে। ওনারা বলছেন সেপ্টেম্বরে সেপ্টেম্বরে সব দেওয়া প্রায় 90% হয়ে গেছে। এখন তো খুব বেশি একটা কিছু বাকি।
সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে খুলনায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 11:30টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নে যমুনা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। জানায়, কয়েকজন লোক নৌযোগে গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয় স্থানীয়রা। এদিকে খুলনায় রোববার রাত 9টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এক ব্যবসায়ীকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত আল আমিন মহেশ্বর পাশার দিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা। বরিশাল সিটির সাবেক মেয়র খোকন শের নিয়াবাতের রাজ্যে অনিয়মই যেন নিয়ম ছিল। অভিযোগ আছে নিজ লোকের বাইরে টেন্ডার না দেওয়া, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও চাঁদাবাজির। গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেটও। সম্প্রতি তার দুর্নীতি অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সচেতন মহলের দাবি নিরপেক্ষ তদন্তের। আরো জানাচ্ছেন শাকিল মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন শের নিয়াবাত 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হওয়ার 5 মাস পর দায়িত্ব নেন তিনি। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর আপন বড় ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ ও ভাতিজা সাবেক সিটি মেয়র সাদেক আব্দুল্লাহকে পাশ কাটিয়ে গড়ে তোলেন নিজস্ব বলয়। সঙ্গী হিসেবে পান সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ খোকন শের নিয়াবাতের বিরুদ্ধে। নিজ দলের পাশাপাশি অন্য দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের ক্ষতি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বরিশালে একটা চাঁদাবাজির সর্বরাজ্য তিনি তৈরি করেছিলেন, যেমন নাকি নতুনবাদ বাস স্ট্যান্ড সহ আনুষঙ্গিক সকল বাজারঘাট তিনি দখল করেছিলেন। খোকন শের নিয়াবাত আসলে অনেক স্বপ্ন দেখাইছে নির্বাচনের আগে, তার অনেক আমরা স্বপ্ন দেখাইছে এবং অনেক কিছু সে বলছে, কিন্তু বাস্তবে নির্বাচনের পরে সে আসলে কিছুই করে না। চাঁদাবাজি শুধু না, চাঁদাবাজদের দখলদারিত্ব নিয়েও আবার বিরোধ সৃষ্টি হতো এবং দ্বন্দ্ব হতো। এছাড়া জুলাই আন্দোলন দমনে 1 আগস্ট নিজ বলয় নিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির ব্যানারে সভা করেন খোকন। পরে অবস্থা বেগতিক দেখে 4 আগস্ট সহযোগীদের নিয়ে বরিশাল থেকে পালিয়ে যান খোকন। মেয়র থাকাকালে নিজের অপকর্ম ঢাকতে গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেট। নিজ সিন্ডিকেটের বাইরে তথ্য দিতে অসহযোগিতা ছিল খোকনের সময় ওপেন সিক্রেট। খোকন শের নিয়াবাত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বরিশাল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের আওয়ামী লীগের আনন্দ মিছিলে বের করেন। প্রায় দুপুর 2টা পর্যন্ত ওই আনন্দ মিছিল চলে। অতক্ষণে বরিশাল সিটি কর্পোরেশনে কোনো নগরবাসী সেবা পায়নি। পরবর্তীতে নিউজ প্রকাশ হলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দেয়, যে কারণে আমার কর্তৃপক্ষ নিউজ ডিলিট দিতে বাধ্য হয়। তার একটা সিন্ডিকেট ছিল, তার কিছু সাংবাদিক ছিল, সেই সাংবাদিকদের নিয়েই উনি লুটপাট বাগেযোগে করত। যে কোনো প্রভাবের ঊর্ধ্বে থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানায় সচেতন মহল। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। রাজশাহী কাটাখালী পৌর এলাকায় কাপাসিয়া খেলার মাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা 11টার দিকে রাজশাহীর নাটোর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েকশো শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। স্থানীয়রা বলেন, কাপাসিয়া খেলার মাঠে সপ্তাহে একদিন পশুর হাট বসে, অন্য সময় শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করেন। এ কারণে এলাকাবাসী খেলার মাঠে নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, কাপাসিয়া সবজি বাজারে মার্কেটে নির্মাণ হওয়ার কথা ছিল। সম্প্রতি পৌর কর্তৃপক্ষের একটি গোষ্ঠী এই বিষয়টি অস্বীকার করেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্ব রোড থেকে বেলেপুকুর পর্যন্ত সড়ক নির্মাণের প্রস্তাবিত প্রকল্প নিয়ে আপত্তির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার বেলা 11:30টার দিকে জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়। বক্তারা বলেন, বিশ্ব রোড থেকে বেলেপুকুর পর্যন্ত সড়ক নির্মাণে আপত্তি জানিয়েছে শাহ নেওয়াতুল্লাহ কলেজ। তাদের আপত্তির কারণেই গণশুনানি করতে পারেনি জেলার প্রশাসন। তারা বলেন,
সড়কটি বেলেপুকুরের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দর্শক, এই পর্যায়ে দেশ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। গণঅভ্যুত্থানের বার্ষিকী কাল চলছে। জুলাই ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি। নিরাপত্তা নিয়ে সতর্ক সরকার, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে জুলাই যোদ্ধা শিক্ষার্থী ইমরানের জবানবন্দি। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার গ্রেফতার দাবি। ট্রিপল মার্ডারে ভুক্তভোগী পরিবারের। মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েমের অভিযোগ। আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন সেই মাফিয়াতন্ত্র থেকে তো থানার ওসি নিশ্চয়ই ওনাকে ভয় পাবেন এবং ওনার কথা মতো তিনি মামলা করেছেন। সেই মামলাতে আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল যুবকের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 10 দিনে 4 বাংলাদেশি খুন। এবং উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটে আবারও বন্যা। পানিবন্দী তিস্তাপাড়ের 10,000 পরিবার, দেখা দিয়েছে ভাঙন। এই ছিল এখনকার দেশ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।